नमस्कार आमी रीता केमन आছেন सबाई आशा करी सबाई भालो आছেন और आमराও भालो आছি। आमार नतून आरो एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज मंगलबार और एखन सकाल 6:30 मतो बाजे। तो उठे पड़ेছি प्राय 6टा नागाद और उठेई फ्रेश हुए निये तारपरे এই তো একটু চা খেয়ে নিচ্ছি। কথা ছিল আরও আগে ওঠার, অর্থাৎ ভোর ভোর প্রায় 5টা নাগাদ উঠে তারপরে বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। মোটামুটি 6টার মধ্যে বেরিয়ে পড়ার কথা ছিল, কিন্তু গতকাল এতটা রাত করে শুয়েছি, তারপরে প্রচণ্ড মাথা যন্ত্রণার জন্য একটা আমি সাইডন খেয়েছিলাম মাথা যন্ত্রণার ট্যাবলেট। তো সেটা খাওয়ার পর মাথা যন্ত্রণা তো কমে গিয়েছে, কিন্তু এতটা পরিমাণ এনার্জেটিক লাগছিল যে কিছুতেই আর ঘুম আসছিল না। সকলে আমার চারপাশে ঘুমোচ্ছে আর আমি একা একা শুধু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছি, শুধু চোখটা বন্ধ করে পড়ে আছি। না জানি সারা রাত ঘুমিয়েছো কিনা বলতেও পারবো না। সকালবেলা উঠে কোথাও যেতে হবে এইরকম যদি একটা চিন্তাভাবনা নিয়ে শুতে যাই তাহলে আমার এরকমটা প্রায়শই হয়। জানি না আপনাদের সঙ্গে এটা হয় কি না, তো যাদের যাদের হয় আমাকে একবার কমেন্ট করে জানাবেন। যাই হোক, যখন রাতে ঘুম আসছিল না তখন তো কিছু মনে হয়নি, কিন্তু আমি জানি সকালবেলা উঠতে আমার ভারী কষ্ট হবে। তাই ভোরবেলা যখন হাজব্যান্ড ডাকছিল তো তখন নিজেকে ওই বিছানা থেকে টেনে তুলতে খুবই কষ্ট হচ্ছিল, একেবারেই উঠতে পারছিলাম না। তারপরে এটাও জানি যে একবার উঠে পড়লে এতটা কষ্ট আর কিছু হবে না। তো এখন সেটাই হয়েছে যে এক জায়গায় যাব, তো সেটাই এখন মনের মধ্যে কাজ করছে। তো উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ঠাকুরঘর থেকে ঘুরেও চলে এসেছি। তবে হাজব্যান্ড কিন্তু আগেভাগে জানায়নি যে ওই ট্রেনটা আমরা ধরতে পারবো না, বা জানে সোনাও উঠতে পারবে না, কারণ সোনাও রাতে অনেকক্ষণ ঘুমাতে দেরি করেছে। কারণ যেহেতু ও দুপুরে ঘুমিয়ে নিয়েছিল তো ওরও ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি, তো ও উঠেছে প্রায় 7টায়। সব শেষমেশ আমরা 8টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এই দেখুন, এই শাড়িটা খুব একটা নরম শাড়ি, অনেক বছর আগে কিনেছিলাম। তো যেহেতু শাড়ি তো খুব একটা পরা হয় না, আর এই গরমের মধ্যে বেরিয়েছি, তাই ভাবলাম এই শাড়িটা পরলে আরামদায়ক হবে। আর এই গরমের মধ্যে পুরোটা জার্নি আমার শাড়ি পরে করতে হবে ভাবলেই কষ্ট হচ্ছে, কিন্তু যদিও শ্বশুরবাড়ি এলাকা তাই শাড়ি তো পরতেই হবে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। আর যেহেতু টিফিন কিছু করা হয়নি তাই হাজব্যান্ড বললো চলো এই দোকান থেকে একটু হালকা করে টিফিন সেরে নিই। তাই সকলে 3টে করে কচুরি নিয়েছি, সঙ্গে তো তরকারি আছেই। আর ট্রেনটা ধরবো 8টার ট্রেন। তো আগে যদি হাজব্যান্ড জানাতো তাহলে আমি আরও একটু ধীরে সুস্থে কাজ করতাম। তো সেই কারণে হাজব্যান্ড বললো তোমাকে আমি ওই জন্য জানাইনি যাতে তুমি আরও লেট করে দাও। তো যাই হোক, আমরা 8টার ট্রেনটা ধরেছি, কারণ 6টার ট্রেনটা ধরা একেবারেই সম্ভব ছিল না। আর এখান থেকে হাজব্যান্ড টিকিটটা কেটে নিল। চলুন এবার ওভারব্রিজ পার হতে হবে। ঠিক আছে, এই ওভারব্রিজ দিয়ে যাওয়া না, শুনুন ওই সাইডে নেমে গেছে না। দাঁড়া বাবা, এই ছাওয়াতে দাঁড়া একটু। কৃষ্ণচূড়া গাছে কত ফুল হয়েছে। নিচে আমি ডাউনে হাওড়া যাওয়ার গাড়ি কাটোয়া হাওড়া লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর এতটা গরম বলে একটা উঁচু করে খোপা করে নিয়েছি। আর যেহেতু রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, চোখগুলো কীরকম ফোলা ফোলা হয়ে রয়েছে সেটা তো দেখতেই পেলেন। চলুন, ট্রেন এসে গেছে, এবার উঠে পড়া যাক। চল চল, এটা ফাঁকাই আছে। উল্টো দিকে ইয়েটা বেশি আর এই তো ট্রেনে উঠে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই দাইহাট। একেবারে দাইহাট স্টেশনে নেমে তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। আর এই তো দেখতে দেখতে পৌঁছে গেলাম, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের সফর। দাইহাট স্টেশনে পৌঁছে গেছি, চলুন নামা যাক। নামা মাত্রই খামারগাছি স্টেশন থেকে 8টা 28-এর ট্রেন ধরে যখন দাইহাট নামলাম তখন সম্ভবত 10টা 40 হবে। তো এবার একটা টোটো কিংবা অটো ধরতে হবে। চল বাবা, পার হয়ে গেল। ঠিক আছে, এর পিছনে আছে তোমার হাজবেন্ড ফাঁস গেছে। আর রোদ এখান থেকে একটা টোটো করে সোজা চলে যাব ফেরিঘাটে। কাছে আছে না, ওইটা পড়লে এমনি তো পাওয়া তো আমার কেমন একটা হয়, ভালো লাগে না ওইটা আমার।
দাও ওইটা আমাকে দিন। এত বড় বড়টা ভালো লাগে না, সবাই ইয়ে কর, বন্ধ কর। এই রোদে গরমে আমার নাকি চোখ ছোট হয়ে যাচ্ছে, তাই নিজের চশমাটা পরতে বাধ্য করলো। কি আর করা যাবে, যাচ্ছি। এখানে টিকিট করতে হবে না, ওপারে গিয়ে। চলে এসেছি গঙ্গার ঘাটের কাছে। চলুন এখান থেকে টিকিটটা করে নিয়ে নৌকোয় উঠে গিয়ে বসা যাক। এখন নেই না ঘাটে নৌকা? বাবা কি রোদ, কি জন্য বলেছি শিয়ালদা। প্রচুর টমেটো ধরে আছে। আর এই যে ক্ষেতটা দেখালাম, এটা পুরো টমেটো ক্ষেত, সমস্ত গাছে অনেক টমেটো ধরে আছে। চলুন নৌকোতে উঠে পড়া যাক। তবে এখানে কোনো বসার জায়গা নেই, পুরো নৌকোটা এরকম দাঁড়িয়েই যেতে হবে। ছাতাটা না আনলে ভারী মুশকিলে পড়তাম, তবে আরও একটা আনলে হয়তো ভালো হতো। একটা ছাতা নিয়ে তিনজনে মিলে একটু অসুবিধা হচ্ছে। নৌকো পার হয়ে এপারে চলে এসেছি। আর এখানে না বিখ্যাত রাম সীতার মন্দির আছে। রামনবমী উপলক্ষে এখানে কয়েকদিন আগে বিশাল বড় পুজো মেলা এসবের আয়োজন হয়েছিল। তবে যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দই খুব বিখ্যাত, তাই নেমেই হাজব্যান্ডকে বললাম যে আমি এখান থেকে দই না খেয়ে এক পাও নড়বো না, তাই আগে ভাগে এখান থেকে একটু লাল দই নিয়ে নিলাম। তো এখান থেকে দুটো ভাঁড় নিয়েছিলাম এরকম, তো তিনজনা মিলে ভাগ করে খেয়েছিলাম। তো এপাশে সোনা আছে ক্যামেরা ধরে। প্রথমটা হাজব্যান্ডকে টেস্ট করতে দিলাম যে তুমি খেয়ে বলো, যদি ভালো লাগে তবে আর একটা নেওয়া হবে। তো খেয়ে সে বললো না খারাপ নয়, ভালোই। তো আমিও দেখলাম খারাপ নয় টেস্টটা। তো তারপরে আরও একটা ভাঁড় নিয়েছিলাম। তারপরে এখান থেকে তিনজনে দই খেয়ে নিয়ে তারপরে কাছেই একটা পিসি বাড়ি আছে, তো সেখানে এই যে চলে এসেছি। আর এই আম গাছটায় প্রচণ্ড আম হয়, মানে প্রচুর পরিমাণে আম্রপালি আম এটা। তো কয়েকদিন আগে সেই ঝড় হলো না একটা, তখন নাকি অনেক আম পড়ে গিয়েছে, তাও এই গাছটা ভর্তি এখনও অনেক আম রয়েছে। আর এরকম আম ঝুলছে কাছ থেকে, মানে হাত দিলেই পাবো, দেখতে ভীষণ ভালো লাগে তাই না। আর পুরো উঠোনটা এরকম বাঁধানো তো, আর প্রচণ্ড রোদে তেতে পুড়ে গেছে, খালি পায়ে একেবারেই পা দিতে পারছি না। তো এই পিসি বাড়িতে বেশ খানিকক্ষণ বসেছিলাম, আর ঘরটা ভীষণই ঠান্ডা। তো পিসি মুড়ি মেখে দিল, তার সঙ্গে চপ বেগুনি এসব দিয়েছিল, আবার একটু মিষ্টিও দিল। তো সে সমস্ত খেয়ে নিয়ে পিসির এই ঘরটাতে বেশ কিছুক্ষণ একটু রেস্ট করেছিলাম। আর এখান থেকে বিয়েবাড়ি যেখানে যাব সেটা আরও বেশ খানিকটা দূরে। তো রাত্রেবেলা এদিকেই কোথাও একটা এসে থাকবো। প্রচণ্ড গরম, বাপরে বাপ। পুরো ব্লগটা জুড়ে আমি বেশ কয়েকবার প্রচণ্ড গরম কথাটা ইউজ করেছি, কারণ একটাই কথা মুখ থেকে বেরিয়ে আসছে। আর এই তো এটা এখন দুপুরবেলার সময়। তো চলে এসেছি সেই কাকা শ্বশুরের বাড়ি, যার ছেলের বিয়ে। তো আমাদের ব্যাগপত্র যা কিছু এনেছি সব পিসির বাড়ির ওখানেই রেখে এসেছি। আর এই তো এখন দুপুরবেলার খাওয়া দাওয়াটা এখানে সেরে নিয়ে খানিকক্ষণ এখানে রেস্ট করব। আর আমাদের এক কাকি শাশুড়ি নতুন বউকে আংটি দিয়েছে, গিফট করেছে, তো সেটাই পরিয়ে দিচ্ছে। তো ছোট হাতে বড় হচ্ছিল, তো তাই সেটাকে সুতো দিয়ে একটু পেঁচিয়ে টাইট করে দেওয়ার চেষ্টা করছিল। আর এই জায়গাটাতে রাত্রেবেলা নতুন বউকে সাজিয়ে বসানো হবে। তো এটা হচ্ছে আমার আর একটা কাকা শ্বশুরের বাড়ি, এখানে দুই কাকা থাকেন। তো যখনই আসি আমরা এ বাড়িতেও আসি। আর কিছুদিন আগে এ বাড়িতেও একটা বিয়ে গেছে, সেই অনুষ্ঠানেও এসেছিলাম। তো এখানে অনেকক্ষণ বসেছি, গল্প করেছি, তারপরে চলে এসেছি পাশাপাশি আরও একটা কাকা বাড়ি। তো ওই কাকার উঠোনেই রান্নাবান্না হচ্ছিল। এই যে রান্নাবান্না প্রায় দুপুরের তো হয়েই গিয়েছে, তার সঙ্গে সঙ্গে রাতেরটাও আবার চলছে জোগাড় যন্ত্র। আর এই যে ঘরটা, এটা আর একটা কাকা কাকিমার ঘর। আর এই হচ্ছে ঠাকুমা। তো এই ঠাকুমার কিছুদিন আগে একটা বড় ধরনের শরীর খারাপ গেছে, তাই একটু কমজোরি হয়ে গেছে। তো প্রায় বছরখানেক বাদে এখানে আবার আসছি। তো অনেকক্ষণ ধরে এই কাকিমার সঙ্গে গল্প করলাম।
দিদি আমাকে লাফিয়ে উঠে বললি একদম। দেখতে পাচ্ছি নি, ও দেখতে পাচ্ছি নি। তোমার বর শুনেছি, আমরা শুনতে পাইনি। শুনতে পাইনি আমরা, শুনবো না। গ্রহণ করলো কি করলো শুনবো না। বলো বলো জোরে। আর আমরা যখন এসেছিলাম তখন ভাত কাপড়ের অনুষ্ঠানটা হচ্ছিল, তো সেটাও আমি একটু শ্যুট করে নিলাম। আর এখানকার লোকের কথাগুলো ভারী মিষ্টি, সমস্ত কথার মধ্যে একটু অন্যরকমের স্টাইল আছে, যেটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অবশেষে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর দুপুরে মেনুতে ছিল শাক ভাজা, ডাল আর একটা আলু পোস্ত, সঙ্গে চাটনি, আর শেষ পাতে নতুন বউ পায়েসও দিয়েছিল। তো শাক ভাজাটার মধ্যে না কেমন ভালো করে ধোয়া হয়নি বলে বালি কিচকিচ করছিল, তো ওটা দিয়ে খেতে পারলাম না। একটু ডাল আর পোস্ত নিলাম। আমি ধরে গেছি না। যেতে এত প্রচণ্ড গরমে আমার এতটা কষ্ট হচ্ছিল যে ভাত আমি একবার নিয়েছি, তাও যেন খেতে একদমই পারছিলাম না। কেমন একটা হাঁপ ধরা মতো হয়ে গিয়েছিল, ভারী কষ্ট হচ্ছিল। তারপর সেই সকাল থেকে শাড়ি পরে আছি, আরও ভীষণ কষ্ট ছিল। আর খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি যে বাড়িতে আমাদের ব্যাগপত্র রেখে গেছিলাম। তো পিসি বাড়িতে আমরা ছিলাম না, আমরা ছিলাম পিসিরই আর একটা দাদা বাড়ির পাশে, একদম পিসির পাশেই মানে বাড়িটা গায়ে গায়ে, অর্থাৎ আমার এক জ্যাঠা শ্বশুরের বাড়িতে। তো জ্যাঠা অথবা জেঠিমা তারা কেউই নেই, কিন্তু ওনার ছেলে বৌমা সবাই আছে, তাদের মেয়েরা আছে। তো সেখানেই ছিলাম রাতটা। আর এটা হচ্ছে ওই একটা দিদি, ওই জ্যাঠারই একটা মেয়ে। তো ওই দিদি চা করছিল, তা সকলের চা খাওয়া হয়ে গেছে। আমি তখন একটু শুয়েছিলাম, তাই ঘুম থেকে ওঠার পর দিদিকে বললাম, দিদি একটু চা খাওয়াবে। চা পাগল মানুষদের যেটা হয় আর কি, কোনো লজ্জা থাকে না, তাই দিদি একটু চা করে দিল। আর এই যে রান্নাঘরটা না, এই দাদাদের রান্নাঘরটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছিল। আর এই তো সন্ধেবেলা আমি রেডিও হয়ে গেছি। তবে দেখুন কীরকম একটা শাড়ি পরেছি, কারণ এত তাড়াহুড়ো করে করেছি তো শাড়ি বা ব্লাউজ কোনোটাই ট্রাই করে দেখিনি। এই শাড়িটা বহুদিন আগে একবার পরেছিলাম আমার এক বোনের বিয়েতে, তবে এর যে ব্লাউজ পিসটা সেটা বানানো হয়নি। আর এটা দিয়ে পরে কিরকম একটা অদ্ভুত টাইপের লাগছে, মোটা মোটা। তো যাই হোক, এই গরমে বেশি সাজগোজ করতেও একেবারেই ভালো লাগছিল না। কোনো রকম ম্যানেজ করার মতন করে বেরিয়ে চলে এসেছি। এখন প্রায় রাত 9:30 মতো বাজে, তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো চলুন কিছুক্ষণ এখানে কাটাবো। আর এই তো এখন নতুন বউয়ের কাছে এই যে গিফটটা নিয়ে এসেছি, এটা দিয়ে তারপরে খানিকক্ষণ এখানে সমস্ত যে পরিচিত যারা আছে তাদের সঙ্গে একটু গল্প করব। এখানে অনেক ননদ আছে, দেওর আছে, তো তাদের সঙ্গে একটু গল্পগুজব করব। তবে এর মধ্যে আমি একটু ফুচকা, কফি এসবও খেয়েছিলাম, কিন্তু গরমে আর সেসব শ্যুট করতে একেবারেই মনে নেই। তারপরে খাওয়া দাওয়াটা সেরে বেরিয়ে পড়ব। আর এই তো বেশ কিছুক্ষণ বাদে, প্রচুর লোকে নিমন্ত্রিত ছিল, তো কিছুতেই বসার জায়গা পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ বাদে হাজব্যান্ড জায়গা মেকআপ করলো। তারপরে এই তো তিনজনাতে একসাথে খেতে বসেছি। আর আজকে কিন্তু নেক্সট দিন, এখন সকাল প্রায় 5:30 মতো বাজে। তো উঠে পড়েছি প্রায় 5টা নাগাদ, কারণ রাত্রেবেলা এই বাড়ি ফিরে এসে তো শুয়েছি, একটা ভালো ঘর সমস্ত কিছুই দিয়েছিল, কিন্তু এত প্রচণ্ড গরমে তার মধ্যে মশার কামড়, নতুন জায়গা, সব মিলেমিশে একটু ঘুমোতে পারিনি। তো তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি, একদম 6টার ট্রেন ধরবো বলে। আর এই তো ওইখানে বৌদি সকালবেলা একটু চাও করে দিয়েছিল, ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে বেরিয়ে পড়েছি। আর সোজা চলে এসেছি গঙ্গার ঘাটের কাছে। এবার নৌকো পার হয়ে সোজা চলে যাব স্টেশনে। পৌঁছে গেছি স্টেশনে, আর এই তো ট্রেনও চলে এসেছে। বিয়েবাড়ি ব্লগটা আরও সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করার ইচ্ছে ছিল, কিন্তু অতিরিক্ত গরমে শরীর অসুস্থ থাকার জন্য সেইভাবে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবুও এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।